সবাই একটু জয়েন হয়ে যাও। এখানে একটা কিন্তু দুঃখের বিষয় এই ফর্মালডিহাইড কিন্তু আর অক্সিজেনের অনুপাত 1:2 এই ধরনের সংখ্যা বলতে আগে মনে করা হতো কার্বোহাইড্রেটস হচ্ছে 2021 সেশন এবং আমি তোমাদেরকে বায়োলজি পড়াবো। বায়োলজি বলতে এটা এখানে তো তোমাদেরকে আজকে আমরা মানে একদম শুরু থেকে পড়া আমি গত হয়তো মনে গেছে আজকে একটু জিনিসগুলো তো আসলে কার্বোহাইড্রেট থেকে এটা নিয়ে একটু জানি। কার্বোহাইড্রেট জিনিসটা বুঝার পর আমরা ইনশাআল্লাহ হচ্ছে আমাদের আজকে মেইনলি গ্লুকোজ পড়ানোর কথা, গ্লুকোজ, সুক্রোজ আর হচ্ছে ডাইস্যাকারাইড যেগুলো আছে এগুলো আমরা নতুন পড়া। কালকের পড়াটা আমরা 30 মিনিটসের মধ্যে ইনশাআল্লাহ কভার করে ফেলবো। দেখো কার্বোহাইড্রেটস এই জিনিসটা আসলে কি? প্রথম কথা হচ্ছে ভাইয়া কার্বোহাইড্রেটস এর আসলে দুই ধরনের সংখ্যা আছে। ঠিক আছে? কার্বোহাইড্রেটস এর দুই ধরনের সংখ্যা বলতে আগে মনে করা হতো কার্বোহাইড্রেটস হচ্ছে যেখানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 1:2 মানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত যেই এর মধ্যে 1:1 এই যৌগটাকে বলবো যেমন তোমাদের গ্লুকোজের গ্লুকোজ এই যে তোমরা গ্লুকোজ জানো এর সংকেত কি C6H12O6 এইখানে তোমরা যদি দেখো যে এই 6 দিয়ে আমি যদি ভাগ করে দেই প্রত্যেক পরমাণুকে তাহলে 6 দিয়ে ভাগ করলে এখানে C থাকে, H2 থাকে আর O থাকে, তাই না? 6 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে এখানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত আসছে? 1:2:1 তো মনে করা হতো এই হচ্ছে কার্বোহাইড্রেটের সংজ্ঞা যেখানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 1:2:1 থাকে। কিন্তু পরবর্তীতে দেখা গেল কিছু যৌগ আছে যেমন ধরো HCHO এই যৌগটার কি নাম তোমরা কি জানো? এই যৌগটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে ফর্মালডিহাইড। তো এই যে ফর্মালডিহাইড এই ফর্মালডিহাইড থেকে কিন্তু ফরমালিন তৈরি করা হয়। তোমরা হয়তো বা সবাই ফরমালিনের নাম শুনছো। এই ফর্মালডিহাইড থেকে ফরমালিন তৈরি করা হয়। এখন এই ফর্মালডিহাইডের ক্ষেত্রেও দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কিন্তু 1:2:1 কিভাবে? এই যে দেখো একটু খেয়াল করলে দেখবা কার্বন কয়টা আছে? কার্বন আছে একটা। হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে দুইটা। আর অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে একটা। কিন্তু দুঃখের বিষয় এই ফর্মালডিহাইড কিন্তু কোনো কার্বোহাইড্রেট বা শর্করা না। ঠিক আছে? তারপর আবার আরেকটা আছে যেমন ধরো CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। এইটার মধ্যেও তুমি যদি খেয়াল করে দেখো ওইখানে 1:2:1 তোমার চলে আসে। CH3COOH এখানেও তোমরা যদি একটু খেয়াল করো এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে দুইটা। দুই অক্সিজেন কয়টা হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে চারটা। অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে দুইটা। তাহলে এইটাকে আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে? 1:2:1 আসে না? 1:2:1 আসে। তাহলে সংজ্ঞা অনুযায়ী কিন্তু এইটাও কার্বোহাইড্রেট বা শর্করা হওয়ার কথা। কিন্তু এটা কিন্তু কার্বোহাইড্রেট না। কেন না? কারণ হচ্ছে এই যৌগটা আসলে ইথানোয়িক অ্যাসিড। এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড। এই যে তোমরা ভিনেগারের নাম শোনো না? বিভিন্ন ধরনের ভিনেগার ইউজ করা হয়। এই ভিনেগারটা হচ্ছে এখান থেকে তৈরি করা হয়। সো এইটাও আমার কার্বোহাইড্রেট না, এইটাও কার্বোহাইড্রেট না। তাহলে তোমরা বলো তো এই যে 1:2:1 এর যে সংজ্ঞাটা এটা কি সঠিক সংজ্ঞা? এটা সঠিক সংজ্ঞা না। তাহলে পরবর্তীতে বিজ্ঞানীরা বলছেন যে এই সংজ্ঞাটাকে মডিফাই করে তারা একটা নতুন সংজ্ঞা বের করছেন। কি সেই সংজ্ঞা? এই সংজ্ঞাটা তোমাদের সবাইকে মুখস্থ করতে হবে এবং এই সংজ্ঞাটাই পরীক্ষার হলে তোমরা লিখবে। এটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। যেই সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে যারা আদ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত এতটুকু জিনিস মনে লাগবে না। এখানে সহজ কথা হচ্ছে তোমরা এতটুকু জিনিস মনে রাখো। যেই সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে সেইটাই হচ্ছে তোমার কার্বোহাইড্রেট। উদাহরণ দিই যেমন ধরো আচ্ছা তোমরা যারা জৈব যৌগ পড়ো নাই তাদেরকে বলে রাখি অ্যালডিহাইড মূলক কোনটা? অ্যালডিহাইড মূলক হচ্ছে CHO এইরকম কার্যকরী মূলককে আমরা বলি অ্যালডিহাইড। আর কিটোন কোনটা? কিটোন হচ্ছে CO এটা দুই হাত খালি থাকে। CO এটাকে বলি আমরা কিটোন। কিটোনের হচ্ছে দুই সাইডের দুই হাত খালি থাকে আর অ্যালডিহাইডের এক সাইডের হাত খালি থাকে। তাহলে এই যে কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট গুলো হবে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ যার মধ্যে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। আসো একটা উদাহরণ দেখি। উদাহরণ ধরো তোমার গ্লুকোজ। আমরা গ্লুকোজের স্ট্রাকচার পড়ছি এরকম। আচ্ছা স্ট্রাকচারটা তোমাদের এখন মুখস্থ করার দরকার নাই। আমি একটু পরে তোমাদেরকে বুঝাই দিব যে স্ট্রাকচারটা আসলে কেমন গ্লুকোজের স্ট্রাকচার। আপাতত দেখো গ্লুকোজের সংকেত কি? C6H12O6 তাই তো? তার মানে কার্বন কয়টা থাকবে? কার্বন থাকবে 6টা। তাহলে 1 2 3 4 5 6 হইছে 6। তাহলে সংজ্ঞা অনুযায়ী কি বলছি যে একটা কার্বোহাইড্রেট বা শর্করা হবে অ্যালডিহাইড জাতীয় যৌগ। তার মানে এই যৌগটা একটা অ্যালডিহাইড যৌগ, তার একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে এবং এই যৌগের মধ্যে অনেকগুলা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। হাইড্রোক্সিল যেই গ্রুপের মধ্যে থাকে সেটা আসলে কি টাইপের হয়? নরমালি অ্যালকোহল বলি আমরা এটাকে জৈব যৌগে। কিন্তু এখানে একটা অ্যালডিহাইড বা কিটোন থাকবে এবং অনেকগুলা হাইড্রোক্সিল থাকবে। যেমন ধরো এইদিকে হাইড্রোক্সিল, এইদিকে হাইড্রোক্সিল, তারপর ধরো এইদিকে হাইড্রোক্সিল, এইদিকে হাইড্রোক্সিল, এখানে ধরো হচ্ছে আমার হাইড্রোক্সিল। ঠিক আছে? তাহলে বাদবাকিগুলো হবে H দিয়ে আমি ফিল আপ করে দিব। বাদবাকিগুলো H হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিব। কার্বনের কয়টা হাত থাকে? কার্বনের থাকবে 4টা হাত। তো 4টা হাতের মধ্যে একটা হাত দিয়ে তারা একটা আরেকটার সাথে এইভাবে কানেক্টেড থাকে। ঠিক আছে? এখন দেখো তো এই যৌগটার ক্ষেত্রে এইটাই হচ্ছে আমার গ্লুকোজের সংকেত, বুঝছো? তাহলে এই সংজ্ঞা অনুসারে আমার সংজ্ঞাটা তাহলে একদম মিলে যাচ্ছে না? দেখো কার্বোহাইড্রেট হচ্ছে একটা অ্যালডিহাইড জাতীয় যৌগ যার মধ্যে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। সেই যৌগটাকে আমরা বলবো কার্বোহাইড্রেট। তার মানে গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট। তারপর আসো কিটোন জাতীয় কিরকম হতে পারে? কিটোন হতে পারে ধরো C 3 4 5 6 কিটোন হচ্ছে এইটাকে আমরা বলি কিটোন গ্রুপ। এই C ডাবল বন্ড O এটাকে আমরা বলি কিটোন গ্রুপ। তো ঠিক সেম ভাবে এখানে সবগুলা কার্বন একটা আরেকটার সাথে লাগানো থাকবে। লাস্টেরটার সাথে CH2OH থাকবে। এইটার সাথে ধরো OH লাগানো আছে, এইদিকেও OH লাগানো আছে, এইদিকেও OH লাগানো আছে, এইদিকেও ধরো CH2OH আছে। ঠিক আছে? তার মানে বাকি হাতগুলো হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন এভাবে লাগানো থাকবে। এইটাকে আমরা বলি ফ্রুক্টোজ। এটা হচ্ছে ফ্রুক্টোজের রাসায়নিক সংকেত।
তাহলে এখানেও তোমরা একটু চেক করে দেখো তো সাথে মিলছে। এটা কিটোন জাতীয় যৌগ, কিটোন জাতীয় যৌগ এবং এখানে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ আছে। তাহলে যেই যৌগের মধ্যে একটা অ্যালডিহাইড অথবা কিটোন থাকবে এবং অনেকগুলো হাইড্রোক্সিল থাকবে তাকেই বলা হবে কার্বোহাইড্রেট। তো এই সংজ্ঞাটাই তোমরা পরীক্ষার হলে লিখবা। ওকে, এখন আসো আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এইটা এখানে একটু খেয়াল করে দেখো যারা হচ্ছে জৈব যৌগ পড়ো নাই, হচ্ছে ফ্রুক্টোজের রাসায়নিক সংকেত। তাহলে এইখানেও তোমরা একটু চেক করে দেখো তো সংজ্ঞার সাথে মিলছে কিনা। এটা একটা কিটোন জাতীয় যৌগ, কিটোন জাতীয় যৌগ এবং এখানে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ আছে। তাহলে যেই যৌগের মধ্যে একটা অ্যালডিহাইড অথবা কিটোন থাকবে এবং অনেকগুলো হাইড্রোক্সিল থাকবে তাকেই বলা হবে কার্বোহাইড্রেট। তো এই সংজ্ঞাটাই তোমরা পরীক্ষার হলে লিখবা। ওকে, এখন আসো আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এইটা এখানে একটু খেয়াল করে দেখো যারা হচ্ছে জৈব যৌগ পড়ো নাই তাদের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। এইটাকে আমরা কি ডাকি, এই যৌগটাকে আমরা কি নামে ডাকি? তোমরা যদি এইটার দিকে না তাকাও, এখানে দেখো একটু খেয়াল করলে দেখবা এখানে হচ্ছে তোমার একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, এই যে CHO, এটা একটা অ্যালডিহাইড গ্রুপ। তারপর এখানে হাইড্রোক্সিল আছে, তাহলে এইটাকে কি আমরা একটা কার্বোহাইড্রেট বলতে পারি না? দেখো তো এখানে একের অধিক হাইড্রোক্সিল আছে, তারপর এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে এই গ্লিসারলডিহাইড কি একটা কার্বোহাইড্রেট। আচ্ছা, এরপর আসো, এরপর এইটার দিকে তাকাও। এইটা আমার কি ছিল? এটা হচ্ছে আমার কিটোন জাতীয় যৌগ, এটা হচ্ছে আমার কিটোন। তারপর এখানে হাইড্রোক্সিল কয়টা আছে দেখো তো, এখানে একটা হাইড্রোক্সিল, একটা হাইড্রোক্সিল, তার মানে কি একের অধিক হাইড্রোক্সিল আছে। তাহলে এইটাকেও কি আমি কার্বোহাইড্রেট বলতে পারি না? তার মানে এইটাও কিন্তু আমার কার্বোহাইড্রেট। এটার নাম কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ঠিক আছে, এটার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এখন আসো এইটার দিকে তাকাও, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা, দুইটা, তিনটা হাইড্রোক্সিল গ্রুপ। তিনটা হাইড্রোক্সিল গ্রুপ যদি থাকে, এখন তুমি মনে করতে পারো এখানে তো হাইড্রোক্সিল গ্রুপ অনেকগুলো আছে, তাহলে এটাও মনে হয় কার্বোহাইড্রেট। না, ভুল। কেন? কারণ সংজ্ঞার মধ্যে আমরা পড়ছিলাম এটা একটা অ্যালডিহাইড অথবা কিটোন জাতীয় যৌগ হতে হবে। এখানে কোনো কি অ্যালডিহাইড বা কিটোন আছে? এখানে কিন্তু কোনো অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ নাই, শুধু হাইড্রোক্সিল থাকলে এটাকে আমরা কার্বোহাইড্রেট বলবো না। তাহলে এইটা আমার কার্বোহাইড্রেট হবে না। তাহলে কি এটাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো না? কারণ এখানে কোনো হাইড্রোক্সিল গ্রুপ নেই। তাহলে এটা কি? এইটাও আমার কার্বোহাইড্রেট। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসো, এই সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে। এখানে আচ্ছা, কার্বোহাইড্রেটের উৎস, কার্বোহাইড্রেটের উৎসগুলো কি? কার্বোহাইড্রেটের উৎস একদম সহজ, কার্বোহাইড্রেটের উৎস মনে করা একদম সহজ। আমরা বাঙালিরা কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি খাই, মানে গরিব থেকে শুরু করে, মানে ফকির থেকে শুরু করে বড়লোক সবাই আসলে আমরা বাঙালিরা সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট খাই। কার্বোহাইড্রেট খাওয়ার কারণে আমাদের পেটগুলো সুন্দর করে প্রেগনেন্ট মহিলাদের মতো হয়ে যায়, মানে পুরুষ মানুষের পেটও প্রেগনেন্ট মহিলাদের মতো হয়ে যায়। সো এটার কারণ হচ্ছে আমরা প্রচুর কার্বোহাইড্রেট খাই। সো এই কার্বোহাইড্রেটগুলো আসলে মানুষের ফ্যাটে রূপান্তরিত হয়। যখন অতিরিক্ত কার্বোহাইড্রেট কেউ খায়, তখন হচ্ছে ওই অতিরিক্ত কার্বোহাইড্রেট আসলে আলটিমেটলি ফ্যাটে রূপান্তরিত হয়, তখন হচ্ছে আমাদের মেদ ভুঁড়ি এগুলো জন্মায়। সো যাই হোক, তোমরা সবাই কার্বোহাইড্রেটের নাম জানো। কি কি কার্বোহাইড্রেট আছে একটু একটু চিন্তা করো। তোমরা গম খাও, জবের আটা খাও, তারপর হচ্ছে তোমরা চাল খাও, চালের পর আলু খাও, চাল, আলু, এই যা যা কিছু মানে বেশি পরিমাণে আমাদের বাঙালিদের যেগুলো পছন্দের জিনিস, আটার রুটি, ময়দা রুটি, চালের গুঁড়া, সবগুলো কার্বোহাইড্রেট, তাই না? তো কার্বোহাইড্রেটের উৎস তোমরা সবাই জানো। এক্সট্রা কয়েকটা উৎস সম্পর্কে তোমার জানতে হবে, সেটা হচ্ছে দুধ। দুধের মধ্যে কিন্তু ল্যাকটোজ থাকে, দুধের মধ্যে ল্যাকটোজ থাকে। এই ল্যাকটোজটাও কিন্তু একটা কার্বোহাইড্রেট। দুধের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটও থাকে, প্রোটিনও থাকে, আবার লিপিডও থাকে, ঠিক আছে? এইজন্য দুধ হচ্ছে একটা সুষম খাবারের মধ্যে ফেলাতে পারি। ইভেন দুধের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন ডি, মানে বিভিন্ন খনিজ লবণ এগুলো থাকে। তার মানে দুধ আসলে এক ধরনের সুষম খাবার বলা যায়। দুধের মধ্যে কার্বোহাইড্রেট থাকবে, ল্যাকটোজ, এছাড়া হচ্ছে এটার মধ্যে প্রোটিন, লিপিড, এগুলো সবই থাকে। আচ্ছা, গ্লাইকোজেন, এগুলো নিয়ে আমরা পরে পড়বো। গ্লাইকোজেন জিনিসটা কি এটা আমরা পরে পড়বো, এটা আজকে লেকচারে পড়া না। জাস্ট জানা রাখো, গ্লুকোজ যখন বেশি পরিমাণে হয়, আমার রক্তে যখন পর্যাপ্ত গ্লুকোজ হয়ে গেছে, অতিরিক্ত গ্লুকোজগুলো আমার দেহের লিভার এবং মাংসপেশিতে জমা থাকে। আমার দেহের মাংসপেশি এবং লিভারের মধ্যে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে। এই যে আমার দেহের লিভার বা প্রাণী দেহের লিভার এবং মাংসপেশিতে গ্লুকোজের জমা থাকার যে রূপ, সেই গ্লুকোজকে আমরা বলি গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন জিনিসটাকে আমরা পরে পড়বো, এখন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন আসলে আমরা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যটা দেখি। কি কি বৈশিষ্ট্য আছে কার্বোহাইড্রেটের? কার্বোহাইড্রেট চিন্তা করতে গেলে সবসময় চিন্তা করবা চা খাওয়ার চিনি বা শরবত খাওয়ার যে চিনিটা আছে, চিনির কথা চিন্তা করবা। চিনির কথা চিন্তা করলেই তুমি দেখবা হচ্ছে যে তোমার জন্য কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য মনে রাখা একদম সহজ হয়ে গেছে, মানে একদম পানি পানি হয়ে গেছে। কি রকম আসো দেখি। চিনি কেমন হয়? চিনি হয় দানাদার, তাই না? চিনি আর পাতা, এই দুইটার কথা চিন্তা করলে আসলে মোটামুটি সব হয়ে যায়। তারপর তন্তুময়, তন্তুময় হচ্ছে পাতা, পাতা, পাতা খাইতে কেমন? পাতা দেখতে কেমন? পাতা কিন্তু দেখবা ফাইবার ওয়ালা থাকে, মানে পাতা টান দিলে মানে সুতার মতন কতগুলো জিনিস বের হয়ে যায়। তো পাতার কথা চিন্তা করবা, পাতার মধ্যে কি থাকে? তোমরা একদম ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছো, সেলুলোজ, কোষ প্রাচীর। উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি থাকে? সেলুলোজ দিয়ে। তো এই যে সেলুলোজ, তারপর চিনির মধ্যে থাকে সুক্রোজ, এই সবগুলাই নরমালি কার্বোহাইড্রেট। তারপর এরা স্বাদে মিষ্টি হয়, স্বাদে মিষ্টি। চিনি কেমন হয়? স্বাদে মিষ্টি হয়। কিন্তু পাতা তুমি যদি চিবাও, পাতা কোনো স্বাদ আছে? পাতা কি তিতা তিতা লাগে? কিন্তু ওই তিতা আসলে স্বাদের মধ্যে ফালানো যাবে না। পাতা আসলে স্বাধীন, মানে সেলুলোজটা আসলে স্বাধীন হয়। মানে আমাদের যত পলিকার্বোহাইড্রেট আছে, পলিস্যাকারাইড আছে, সবগুলা পলিস্যাকারাইড আসলে হচ্ছে তোমার মানে স্বাধীন। আর যত মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড আছে, যেমন ধরো গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো সবই হচ্ছে তোমার স্বাদযুক্ত, এগুলো মিষ্টি স্বাদযুক্ত। নরমালি কার্বোহাইড্রেট মিষ্টি স্বাদযুক্ত। যেমন ধরো তুমি ভাত খাচ্ছ, ভাতের কি কোনো স্বাদ আছে? মানে ভাত কি খাইতে মিষ্টি লাগে? বলো তো কেন ভাত খাইতে মিষ্টি লাগে না? কারণ ভাতের মধ্যে থাকে স্টার্চ। স্টার্চ কিন্তু একটা পলিস্যাকারাইড। এই স্টার্চের কোনো প্রকার স্বাদ নাই। কিন্তু চিনির মধ্যে থাকে সুক্রোজ, এই কারণে চিনির স্বাদ থাকে। চিনি হচ্ছে মিষ্টি। নরমালি সব মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড হচ্ছে মিষ্টি, আর বাদবাকি যত স্যাকারাইড আছে সব স্যাকারাইড হচ্ছে নরমালি দেখা যায় ওগুলো হচ্ছে স্বাধীন। আর পলিস্যাকারাইড তো পুরোপুরি স্বাধীন, গনকেস। তারপর তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। এই অঙ্গার ওয়ার্ডটা অনেকে বুঝো না। অঙ্গার মানে কয়লাতে পরিণত হয়, কয়লা। তোমরা দেখবা চিনিকে যদি তাপ দাও, চিনিকে তাপ দিলে চিনি কিন্তু ক্যারামেলে পরিণত হয়। ক্যারামেল খাইছো অনেকেই হয়তো, বা ক্যারামেল হচ্ছে ক্যাডবেরি চকলেট পাওয়া যায়। তো ক্যারামেল কিভাবে বানায়? চিনিকে গলায় তো ক্যারামেল বানায়। ঠিক একইভাবে চিনি যদি অনেকক্ষণ তুমি আগুনের তাপে রাখা দাও, চিনি কিন্তু পুড়ে যাবে, পুড়ে কয়লা হয়ে যাবে। তারপর পানিতে অধিকাংশই দ্রবণীয়। এই যে দেখো, সরল এবং অলিগো কার্বোহাইড্রেট যেগুলো আছে, এরা সবাই কিন্তু হচ্ছে পানিতে দ্রবণীয়। চিনি পানিতে দ্রবণীয়। তারপর হচ্ছে তুমি যদি গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো দেখো, এগুলো সবগুলাই পানিতে দ্রবণীয়। অ্যাসিডের সাথে মিশে এরা এস্টার গঠন করে। আচ্ছা, এটা একটু সুন্দর একটা ট্রিকি জিনিস, এটা আমি তোমাদেরকে বুঝাই। তোমরা যতগুলো কার্বোহাইড্রেট দেখছো, সবগুলা কার্বোহাইড্রেটের মধ্যে তোমরা হাইড্রোক্সিল গ্রুপ পাইছো না? সবগুলা ইয়াতে হাইড্রোক্সিল গ্রুপ পাইছো না? এখন তোমরা একটু চিন্তা করো, তোমাদের ক্লাস 9-10 খুব সম্ভবত এই বিক্রিয়াটা ছিল, এস্টারিফিকেশন বিক্রিয়া। জৈব অ্যাসিডের ইয়া কি কার্যকরী মূলক কি? জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH, তাই না? আর অ্যালকোহল, জৈব অ্যাসিডের সাথে তুমি যদি অ্যালকোহলের বিক্রিয়া ঘটাও,
অ্যালকোহল। অ্যালকোহলের রাসায়নিক কার্যকরী মূলক কোনটা? OH। এই যে এগুলো হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। OH হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। যদি জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের তুমি বিক্রিয়া ঘটাও তাহলে অলওয়েজ মনে রাখবা কি উৎপন্ন হবে? অলওয়েজ মনে রাখবা উৎপন্ন হবে এস্টার। এস্টারের কার্যকরী মূলক কি? RCOOR। এটা হচ্ছে এস্টার তৈরি করে। ঠিক আছে? এটা সবসময় মনে রাখবা। জৈব অ্যাসিড কোনগুলো? ওই যে ইথানোয়িক অ্যাসিড, ভিনেগারের মধ্যে কি থাকে? ইথানোয়িক অ্যাসিড। যে ইথানোয়িক অ্যাসিড এক প্রকারের জৈব অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড তুমি যদি হচ্ছে একটা সুগারের মধ্যে মানে ধরো মনোস্যাকারাইড বা কার্বোহাইড্রেটের সাথে তুমি যদি বিক্রিয়া ঘটাও, কারণ কার্বোহাইড্রেটের মধ্যে অনেকগুলা হাইড্রোক্সিল গ্রুপ আছে না? তাহলে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ তুমি যদি জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাও, স্বাভাবিকভাবে এখানেও এস্টার তৈরি হবে। এই জিনিসটা এখানে বলছে যে অ্যাসিডের সাথে মিশে এরা এস্টার গঠন করে। এবং এরা আলোক সক্রিয়, আলোক সমানতা প্রদর্শন করে। এটা আমরা একটু পরে দেখব আবার ডি আর এল এর কাহিনী। এটা একটু পরে দেখব। এখন দেখার দরকার নেই। আচ্ছা, শক্তির প্রধান উৎস এই জিনিসগুলো তোমরা সবাই মোটামুটি জানো। জাস্ট আমি একটু তোমাদেরকে জাস্ট রিপিট করে আরেকবার। সেটা হচ্ছে শক্তির প্রধান উৎস যতগুলো এটিপি আসে সব এটিপি আসে এখান থেকে। তারপর সাপোর্টিং টিস্যু, এই যে উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি, তাই না? তো এই যে সেলুলোজ গুলো হচ্ছে তোমার উদ্ভিদের সাপোর্টিং টিস্যু, মানে উদ্ভিদকে ধরে রাখে। উদ্ভিদের যে স্ট্রাকচার, উদ্ভিদের যে গঠন, এই গঠনটাকে ধরে রাখে। উদ্ভিদেও গঠনকারী পদার্থ কার্বন স্কেলিটন গঠন করে। আচ্ছা, প্রাণীদেহের হাড়ের সন্ধিস্থলে লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয়। এটা তোমরা পড়বা। এই যে আমাদের পায়ের জয়েন্ট, তারপর হচ্ছে আমাদের হাতের জয়েন্ট, এই যে সন্ধি, দুইটা হাতের মধ্যে যে সন্ধি আছে, এই যে অস্থি সন্ধিগুলা, এই অস্থি সন্ধির মাঝখানে কিছু তরল পদার্থ থাকে। এই তরল পদার্থ থাকার কারণে কি হয়? এই তরল পদার্থ থাকার কারণে একটা অস্থিকে আরেকটা অস্থির উপর আমরা নড়াইতে পারি। এই যে আমি হাতটাকে সুন্দর করে হচ্ছে দেখাচ্ছি, তারপর পাটাকে সুন্দর করে দেখাচ্ছি। এই যে কাজগুলো করতে পারতেছি, এটার কারণ হচ্ছে মাঝখানে যদি ফ্লুইড থাকার কারণে জিনিসটা ঘর্ষণ কম হয়, পিছলানো হয়। অনেকটা তেল দেয় না, তোমার মোবিল দেয় না, যে কোনো ধরো জং পড়ে গেছে, ধরো কোনো একটা তালার মধ্যে কি বিভিন্ন ধরনের মোবিল বা হচ্ছে কি বলে এটা, ওই নারকেল তেল, এগুলো দিয়ে দেখবা হচ্ছে তালা খুলে জং ধরা